আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলি বাহিনীর অভিযানের পর ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন ফাঁকা। জানিয়ে দিব, যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক। এরপর রয়েছে, সাবেক সরকারি কর্মকর্তা থেকে যেভাবে তিনি হয়ে উঠলেন শীর্ষস্থানীয় বিশ্বাসঘাতক ও রুশ গুপ্তচর। সর্বশেষ থাকছে, রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওই অভিযানের পর উত্তর গাজার আংশিক সচল সর্বশেষ এই হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ তথ্য জানিয়েছে। গত শুক্রবারের অভিযানে স্তম্ভিত উল্লেখ করে WHO এক বিবৃতিতে বলেছে, হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এ কারণে উত্তর গাজার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। WHOর বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলা এবং উত্তর গাজায় 80 দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ এই অঞ্চলে থাকা ৭৫,০০০ অবশিষ্ট ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা বড় ধরনের অভিযান শুরুর পর হাসপাতালটি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছিল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হাসপাতালটির 15 জন মুশরিক এশিয়া হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ওই হাসপাতাল আগে থেকেই ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ও অকার্যকর অবস্থায় রয়েছে। WHOর বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সংকটাপন্ন রোগীদের স্থানান্তর ও চিকিৎসার বিষয়টি তাদের বেঁচে থাকার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। তাদের শারীরিক সুস্থতা ও কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে নিয়ে WHO গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় তাকে আটক করা হয়। অভিযান শুরুর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। প্রাথমিক খবরে অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে। এর মধ্যে হাসপাতালটির ল্যাব ও অস্ত্রোপচার কক্ষ রয়েছে। কয়েকদিন ধরে হুমকি দেওয়ার পর শুক্রবার সকালে হাসপাতালটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া সহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে নিয়ে যায় তারা। গাজায় যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের রাজধানী দোহায় গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলে আসছিল। এখন মধ্যস্থতার সঙ্গে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি তার জন্য অস্বাভাবিক ঘটনাই বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এই অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে উপায় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনুভব করেছি গতি ফিরে আসছে। কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে আর উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, যদিও তা আলোর মুখ দেখেনি। এ পরিস্থিতিতে নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেয় দোহা। সে সময় তারা বলেছিল, হামাস ও ইসরায়েল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে তখন আবার আলোচনা শুরু হবে। কিন্তু চলতি মাসে হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা। ওলেল কোলেসনিকভ একজন ইউক্রেনের নাগরিক। তিনি এমন একটি পরিবারের সদস্য যার সঙ্গে গুপ্তচর বৃত্তি মিশে আছে একেবারে অবিচ্ছেদ্যভাবে।
কোলেসনিকভ বলেন, স্নায়ুযুদ্ধের সময় তার বাবা ছিলেন কিউবায় নিযুক্ত একজন সোভিয়েত গোয়েন্দা এজেন্ট। গোয়েন্দাগিরি করতেন অনুবাদকের ছদ্মবেশে। কোলেসনিকভের চাচাতো ভাইও কাজ করতেন রুশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে। বাবা ও চাচাতো ভাইয়ের এ ভূমিকা কোলেসনিকভকেও যুদ্ধকালীন গুপ্তচরের রয়টার্সকে বলছিলেন। রাশিয়া ইউক্রেন সংঘাতে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে ওঠা জাপোরিঝিয়া তাঁর নিজের শহর। সেখানকার বিভিন্ন সামরিক স্থাপনা ও ইউক্রেনের সেনাদের গতিবিধি সম্পর্কে রুশ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতে রাজি হন তিনি। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র কোথায় মোতায়েন করা হচ্ছে পাঠাতেন সে বিষয়েও তথ্য। নিজেকে রুশ বিশ্ব ধারণার একজন সমর্থক হিসেবে পরিচয় দেন কোলেসনিকভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত এ মতবাদে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মস্কোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকার বিষয়ে জোর দেওয়া হয়। মস্কোর কিছু কট্টরপন্থী রাজনীতিবিদ এ যুক্তিকে প্রতিবেশী দেশগুলোতে রুশ ভাষাভাষীদের অধিকার রক্ষায় সামরিক হস্তক্ষেপের বৈধতা হিসেবে দাঁড় করিয়ে থাকেন। আমি অর্থের জন্য এ কাজ রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করিনি বলেন কোলেসনিকভ। তবে তার অনুশোচনা আছে। বলেন, রাশিয়ার ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ভুলবশত বেসামরিক স্থাপনায় আঘাত হানে। এতে সাধারণ লোকজন নিহত হন। তার ধারণা ছিল এ যুদ্ধ দ্রুতই শেষ হবে, অথচ তা না হয়ে 3 বছর হতে চলল। দীর্ঘ এই যুদ্ধ তার দেশ ইউক্রেনকে এরই মধ্যে ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়েছে। 85 বছর বয়সী কোলেসনিকভ সোভিয়েত ইউক্রেনে বড় হয়েছেন। সরকারি সাবেক এই ভূমি ব্যবস্থাপক বলেন, আমি ভেবেছিলাম তারা রুশ সেনারা দ্রুতগতিতে এগোবেন, কিন্তু সব সময় পরিকল্পনামাফিক কাজ হয়নি। তারা হয়তো পরিকল্পনা করেছিলেন গ্রেপ্তার হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, সঙ্গে নিয়ে যান তাদের 11 বছরের সন্তানকে। কোলেসনিকভের সঙ্গে গত এপ্রিলে জাপোরিঝিয়ার এক পুলিশ কেন্দ্রে কথা হয় রয়টার্সের। সেখানে সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের এসবিইউ একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর আজ রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবেই রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুন বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে। শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। কাজান শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে 1000। তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে। কাজান তার সর্বশেষ উদাহরণ। যদিও এ হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন। এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।